Thank you everyone. Welcome to my fourth class for the second semester students of Vishwa Bangla University. And we were studying the book publishing ACC course. And today we will go into the unit 4, the production, distribution, marketing and promotion of the books, which belongs, which of course addresses the marketability and the sellability of the books. Books এর যে বিক্রি কেমন করে বিক্রি হয়, কেমন করে ডিস্ট্রিবিউট হয়, তাই নিয়ে সিলেবাসের যে অংশ ডিল করে সেটা হচ্ছে বেসিক্যালি এই ফোর্থ সেকশন। আগের দিন আমরা থার্ড সেকশন পড়েছি, আজকে ফোর্থ সেকশনে যাব। So thank you. Now in the previous classes, এর আগের ক্লাসে আমরা বইয়ের যে স্টেজটা পড়েছি, that is editing, designing and layout. এর আগের ক্লাসে আমরা যে পার্টিকুলার সেকশনটা পড়েছি, দ্যাট ইজ এডিটিং, ডিজাইনিং অ্যান্ড লেআউট, যেখানে আমরা বেসিক্যালি হু ইজ আ ডেভেলপমেন্টাল এডিটর, হু ইজ আ কপি এডিটর, হু ইজ আ প্রুফ রিডার, ডিফারেন্ট স্টেজেস অফ এডিটিং। আমরা কিন্তু এই যে এন্টায়ার সিলেবাসটা আমরা স্টেজ ধরে ধরে তৈরি করেছি। অর্থাৎ ইউনিট 1 is about the introduction to the book publishing. What is book publishing? What are the various types of book publishing? What are the various roles and responsibilities in publishing, like authors, editors? What is the history and the evolution of book publishing from the ancient China to the modern book publishing industry? এবং তারপরে আমরা পড়েছি ম্যানুস্ক্রিপ্ট প্রিপারেশন, কেমন করে পাণ্ডুলিপি তৈরি হয়, editing, designing, cover designing, layout, various guide to the style, Chicago Manual of Style, APA, MLA means Modern Language Association, যেটা থ্রু দিয়ে আমরা সোশ্যাল সায়েন্সের এবং হিউম্যানিটিসের এডিটিংগুলো করি। এবং আজকের ক্লাসে আমরা ফাইনাল বইয়ের যে প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন এবং মার্কেটিং এবং প্রমোশন সেইটা নিয়ে যাব। অনেকেই এখনো জয়েন করছে, আমি বলবো একটু তাড়াতাড়ি জয়েন করে যেতে, নাহলে আমাকে বারবার আসলে এই স্টাডি মেটেরিয়াল, প্রেজেন্টেশন আর তার সঙ্গে সঙ্গে আবার ওই সফটওয়্যারে ফেরত যেতে হয়, গুগল মিটে ফেরত যেতে হয়। ফলে আমি সবাইকে রিকোয়েস্ট করবো একটু তাড়াতাড়ি জয়েন করে যাও প্লিজ। সরি, হ্যাঁ, তো আজকে আমরা আমাদের এই সিলেবাসের ফোর্থ সেকশন শুরু করব। সো লেট আস বিগিন। দেখো, তোমাদের প্রথমেই কয়েকটা টার্ম আমি ইন্ট্রোডিউস করে দিই এবং সেগুলো কি জিনিস সেগুলো একটু দেখিয়ে দিই, নাহলে তোমরা বুঝতে পারবে না। ফার্স্ট ইজ অফসেট। অফসেট প্রিন্টিং কাকে বলে সেটা কিন্তু জানা খুব ভীষণভাবে প্রয়োজনীয়। অফসেট প্রিন্টিং একটু দেখে নাও কেমন করে অফসেট প্রিন্টিং হয়। সো আমি যদি ছবিটা না দেখাই তাহলে অফসেট প্রিন্টিং ব্যাপারটা বুঝতে পারবেন না। এই যে দিস ইজ অ্যান অফসেট প্রিন্টিং সেটআপ, যেখানে মানে এটা হচ্ছে মডার্ন ডিজিটাল অফসেট প্রিন্টিং সেটআপ, যেখানে একটা ইউ ক্যান সি যে এই যে পাতার যে স্ট্রাকচার, ইটস এটা কিন্তু জেনারেলি ফুটে আসে বা মিটারে আসে। A4 সাইজ বলে কোনো পাতা হয় না, বা A6 পাতা বা লিগাল সাইজ বা ট্যাবলয়েড সাইজ, যেটাকে আমরা সাইজ বলে মানে ডেসক্রাইব করি কম্পিউটার প্রিন্টিং এর সময়,
বা লেজার প্রিন্টিং এর সময়, কম্পিউটার লেজার প্রিন্টিং বা ডেস্কটপ প্রিন্টিং এর সময় এটা কিন্তু অফসেট প্রিন্টিং এ হয় না। কারণটা কি? কারণ এখানে প্রচুর পরিমাণে খরচ বেঁচে যায়, যেহেতু প্রায় কেজি দরে হিউজ সাইজে এই পাতাগুলো আসে। সো অফসেট, এটাকে অফসেট লিথোগ্রাফি বলে। কি বলে? অফসেট লিথোগ্রাফি। হোয়াট ইজ লিথোগ্রাফি? লিথোগ্রাফ থেকে লিথোগ্রাফি কথাটা এসছে। লিথোগ্রাফি এক ধরনের প্রিন্টিং স্টাইল যেটা এই যে মিক্সিং অফ দ্য অয়েল অ্যান্ড দ্য ওয়াটার, এটাকে বলে ইমিসিবিলিটি অফ দ্য অয়েল অ্যান্ড ওয়াটার to transfer images. It is a kind of planographic technique where the image is drawn or affixed to a flat surface. ঠিক আছে? অনেক সময় স্টোনের মধ্যে দিয়ে হয়, অনেক সময় মেটাল, পুরনো যে সমস্ত অফসেট প্রিন্টিং সেখানে মেটালের ওপরেও এরকম ছাঁচ তৈরি করে দেওয়া হতো। ঠিক আছে? যেখানে মেটাল প্লেটের ওপরে এই যে অ আ হ্রস্বই দীর্ঘই এ বি সি ডি এই যে অ্যালফাবেটকে এচ করে দেওয়া হতো যাতে এটা ওয়াটার রিপেলেন্ট হয়। এইভাবে অফসেট প্রিন্টিং যেটা করে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে খরচ বাঁচায়। বেসিক্যালি এই যে দুটো এই যে পেপার থাকে, ওপরে একটা ব্ল্যাঙ্কেট সিলিন্ডার থাকে, সেই সিলিন্ডারটা এই ইঙ্কড প্লেট, এখানে ধরো তোমার যে পুরো লেখাটা এই ইঙ্কড প্লেটের মধ্যে তৈরি হয়, মানে লেখাটা থাকে এবং এইখানে কালিটার ছাপ পড়ে, এই কালির ছাপটা আবার এখানে গিয়ে পড়ে। ঠিক আছে? এইভাবে অফসেট প্রিন্টিং ক্রিয়েটেড হয়। এখন তো অফসেট লিথোগ্রাফির ওয়েব প্রেস চলে এসছে, যারা মানে টিপিক্যালি মানে মাল্টিপেজ ডকুমেন্ট 10,000 ডকুমেন্ট খুব মুহূর্তের মধ্যে করে দেয়। এখন তো মানে হিট সেট ওয়েব অফসেট চলে এসছে, কোল্ড সেট ওয়েব অফসেট চলে এসছে। এরকম বিভিন্ন টেকনিক্যাল টার্মের মধ্যে আমি আর খুব বেশি যাচ্ছি না, কিন্তু জেনে রেখে দাও মোটামুটি ট্র্যাডিশনাল প্রিন্টিং বলতে লোকে অফসেট লিথোগ্রাফিকে বোঝায়, যেটা সব থেকে মোস্ট কমন way of commercial printing method where the inked images are transferred offset মানে একটা সেট থেকে আরেকটা সেটে দিয়ে দেওয়া হচ্ছে from a plate to a rubber blanket and then onto paper. তাহলে একটা স্টিল প্লেট বা মেটাল প্লেট থেকে একটা রাবার ব্ল্যাঙ্কেটে ট্রান্সফার্ড হয় এবং তারপরে পেপারে। লার্জ প্রিন্ট, মোর দ্যান 500 copies of books ধরা যাক, সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্ব পশ্চিম বা ফর এক্সাম্পল জেমস জয়েসের ইউলিসিস, যেগুলো হিউজ প্রিন্ট দরকার, সেইগুলোই অফসেট লিথোগ্রাফিক প্রিন্টিং টেকনিক দিয়ে করা হয় and they are very much cost effective in nature. For example, a major publishing house, a major trade publisher is printing more than 20,000 copies of a new fiction, a new bestseller. He will definitely go for offset lithography. সে কখনোই ডিজিটাল প্রিন্টিং এ যাবে না। যতই ডিজিটাল প্রিন্টিং তোমাদেরকে বলুক না কেন যে 50 পয়সা 60 পয়সা 70 পয়সা, তা মানে পার পেজ তোমরা অনেক সময় প্রিন্ট করো বিভিন্ন জায়গা থেকে, তা সত্ত্বেও যে কস্ট এফেক্টিভনেস অফসেট লিথোগ্রাফি দেবে সেটা অন্য কেউ দেবে না। কিন্তু ডিজিটাল প্রিন্টিং এর সুবিধাটা কি? এই যে লোকে অনেক সময় ডিজিটাল প্রিন্টিং, আজকাল বিভিন্ন ছোট ছোট প্রিন্টিং হাউসেরা এই ডিজিটাল প্রিন্টিং করছে, এর সুবিধাটা কি? এর সুবিধাটা হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড। যে কোনো সময় তোমাকে সহজে প্রিন্ট করে দেওয়া সম্ভব, 1 কপি 2 কপি, কারণ এখানে মেটালে ট্রান্সফার করতে হয় না, জাস্ট ওয়ার্ডে, মাইক্রোসফট ওয়ার্ডে বা পিডিএফ এ মেটেরিয়ালটা থাকলেই যে কোনো সময় প্রিন্ট করে দেওয়া সম্ভব। ফর এক্সাম্পল, তোমাদের কেউ একটা বই তো তৈরি করতে অনেক খরচ হয়, তোমাদের কেউ অ্যামাজনে একটা বইয়ের অর্ডার দিলে, 1 কপি অর্ডার দিলে, তুমি নিজে সেলফ পাবলিশ করছো, এর ফলে তুমি জানো না যে কত কপি বিক্রি হবে, হয়তো টোটাল 200 কপি হবে,
এর ফলে আজকে একটা কপি দিচ্ছে, কালকে কেউ একটা কপি দিচ্ছে। এর ফলেই শুরু হয়েছে ডিজিটাল প্রিন্টিং বা প্রিন্ট অন ডিমান্ড, যেখানে অ্যামাজনে আমি অর্ডার দেওয়ার পরে বা ফ্লিপকার্টে আমি অর্ডার দেওয়ার পরে প্রিন্টিং এ যায়, মুহূর্তের মধ্যে 2 থেকে 3 ঘন্টার মধ্যে প্রিন্ট হয়ে যায়। যেরকম যে কোনো পিডিএফ যদি ফাইল একদিনে প্রিন্ট হয়ে যাবে, ন্যাচারালি 2 থেকে 3 ঘন্টার মধ্যে প্রিন্ট হয়ে যাবে, তারপরে সেটা বাঁধাই হয়ে চলেও আসবে পরের দিনের মধ্যে। আমি 7 দিন নিলাম ডেলিভারি করার জন্য, 7 দিন বাদে প্যাকেজ হয়ে ডেলিভার্ড হলো, ঠিক আছে। এই পুরো প্রসেসটাকে বলা হয় প্রিন্ট অন ডিমান্ড। প্রিন্ট অন ডিমান্ড মানে যখন ডিমান্ড আসবে তখনই আমি প্রিন্ট করব। এতে লাভের পরিমাণ কম থাকে, ইন দ্য সেন্স যে মানে যেহেতু হিউজ পরিমাণেতে প্রিন্ট হয় না, কম পরিমাণে প্রিন্ট হয়। তাই ফর এক্সাম্পল আমি এখানে পার পিসে 20 রুপিস বা 30 রুপিস প্রিন্ট মানে লাভ রাখতে পারি বা প্রফিট রাখতে পারি। কিন্তু এতে সুবিধে যেটা, লস হয় না। অফসেট লিথোগ্রাফিক প্রিন্টিং এ লস হতে পারে, কারণ আমাকে 10,000 কপি 20,000 কপি ছাপাতে হবে। যদি বিক্রি না হয় তাহলে সেই বইগুলো নষ্ট হতে পারে। সেদিনকে আমাকে কলেজ স্টুডেন্ট একজন পাবলিশার বলছিল যে এখন বই বিক্রি বাজারে তো কমে গেছে, যে অফসেট আমরা প্রিন্টিং করে বিরাট বিপদে পড়ি, কারণ অফসেট প্রিন্টিং এ 500 কপি ছাপিয়েছি, ছাপাবার পরে একবারের জন্য প্রায় 200 কপি পড়ে রয়েছে। তাহলে আমি কি করব? সেই বইগুলো নষ্ট হতে পারে। সেইখান থেকেই এখন পিওডি চলছে, প্রিন্ট অন ডিমান্ড। ইটস আ ভেরি এস্টাবলিশড বিজনেস মডেল অফ প্রিন্টিং। মনে থাকবে, এটা বিল টু অর্ডার বিজনেস মডেল। বিল টু অর্ডার মানে where a production or it's a production approach where the products are not built until a confirmed order for products is received. যে কোনো ই-কমার্স ওয়েবসাইটে ম্যানুয়ালি তোমাকে অর্ডার দেওয়া হলো, তারপরে প্রিন্টে যাবে। ট্র্যাডিশনাল যারা স্মল প্রেস তারা এই প্রিন্ট অন ডিমান্ডের দিকে যাচ্ছে। ইউনিভার্সিটি প্রেস, একাডেমিক পাবলিশার, এমনকি রুটলেজ ফুটলেজের মতো বড় বড় পাবলিশাররাও এখন তাদের ছোট ছোট বইগুলো যেগুলো টেক্সট বুক নয় সেগুলো তারা পিওডিতে ছাপায়। এতে লোকসান হয় না। It's very cost effective for small quantities, faster turnaround and easier to update or customize content. Why it is easier? Because তুমি নেক্সট এডিশনই মানে এডিশন নয়, পরের কপিতেই কোনো একটা প্রিন্টিং মিস্টেক দেখলে সেটাকে ঠিক করে নিলে নেক্সট প্রিন্ট অন ডিমান্ড। তাহলে ডিজিটাল প্রিন্টিং এর কোনো বেসিক্যালি ফিজিক্যাল প্লেট দরকার নেই, ডিজিটাল প্রিন্টিংই বেসিক্যালি প্রিন্ট অন ডিমান্ডে যায়। আর পিডিএফ কপি থাকলেই সেটা প্রিন্ট অন ডিমান্ডে যাওয়া সম্ভব। বলো, পরিষ্কার? ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার ফর ইউ? এনিওয়ান ইন দ্য ক্লাস? Yes sir, clear. বেশ। হ্যাঁ স্যার। স্যার এক্ষেত্রে তো টাইমটা একটু লাগবে মানে প্রিন্ট করতে। হ্যাঁ, টাইম তো যারা কিনবে তাদের আজকাল যেরকম সিস্টেম চলে এসছে, ধরা যাক যদি তোমার প্রপার প্রিন্টিং ডিভাইস থাকে, আমি প্রিন্টিং ডিভাইস বলতে তো তোমাদের ওই কি বলে বলো, তোমাদের ডট ম্যাট্রিক্স প্রিন্টার বা তোমাদের লেজার, বাড়িতে যে লেজার প্রিন্টার বলছি না, আজকাল এপসন এর ভালো ভালো এপসন এইচপির বড় বড় প্রিন্ট চলে এসছে। এগুলো একটু দামি, 60,000-70,000 মোটামুটি প্রিন্টারের দাম। সেগুলোতে মুহূর্তের মধ্যে প্রিন্ট করে দেয়। একটু টাইম লাগে ইন দ্য সেন্স যে অর্ডার পেলাম, তারপরে প্রিন্টে গেল, আজকের দিনটা লাগলো, কালকের দিনটা লাগলো, লাগার পরে মানে ছাপিয়ে দিলাম, ছাপিয়ে দিয়ে প্যাকেজ হতে সময় লাগলো, অর্ডার আসার পরে তো কাজগুলো হয়, ফলে পাঠাতে 2-1 দিন টাইম লাগবে, এটা লাগবে, কিন্তু লস হবে না। আজকাল বড় বড় যারা পাবলিকেশন হাউস, এমনকি এ ধরে যাক ব্লুমসবে, আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, ব্লুমস এবারে এসছে, ধরা যাক ব্লুমসবেরি থেকে 19th century বেঙ্গলি ফিকশন, 19th century বেঙ্গলি ফিকশনের ওপরে নভেল ইন দ্য 19th century বেঙ্গল বলে একটা বই লিখেছে
সুনয়নী ভট্টাচার্য, শি ইজ অ্যান অথর। এই বইটা ধরা যাক হার্ড কপির দাম হচ্ছে 809 টাকা। এবার এই বইটা তো খুব কম লোকই পড়বে, যারা 19th সেঞ্চুরি বেঙ্গল নিয়ে কাজ করছে বাংলাতে, তারা বেশিরভাগ ক্ষেত্রেই বাংলা বই পড়বে। যারা ইংলিশে কাজ করছে, বাংলা ভাষা বুঝে না, তারা এই বইটা কিনবে বা লাইব্রেরি কিনতে পারে। এবার এই 809 টাকার বইটা যদি আমি ছাপাই, ফর এক্সাম্পল আমি যদি এটাকে মানে অনেকগুলো কপি ছাপাই অফসেট প্রিন্টিংয়ে, আমার যে কোনো সময় লস হতে পারে। এর ফলে এটা পিওডিতে আমি ছাপালাম, প্রিন্ট অন ডিমান্ডে ছাপালাম। যখনই ব্লুমসবেরিতে অর্ডার হবে, be it through the direct Bloomsbury website or be it Amazon in Flipkart, তখনই এটা পিওডিতে যাবে, প্রিন্ট অন ডিমান্ডে যাবে, ডিজিটাল কপি রয়েছে, ছাপাবে, পাঠিয়ে দেবে, জ্যাকেট পরাবে, পাঠিয়ে দেবে। ঠিক আছে, ডাস্ট জ্যাকেট বা মানে অনেক ধরনের বইয়ের জ্যাকেট হয়, ডাস্ট জ্যাকেট এন্ড আদার্স, তো সেই জ্যাকেটটা আলাদা করে প্রিন্ট করবে, করে ছাপিয়ে দেবে। ঠিক আছে, এইটাকে বলে পিওডি। আমি অর্ডার দেওয়ার পরে না তবে গেল, কারণ একাডেমিক বইয়ের এখন যেরকম অস্বাভাবিক দাম হয়েছে, 3000 টাকা দাম একটা বইয়ে, 2000 টাকা দাম, একমাত্র লাইব্রেরির ক্ষেত্রে কেনা সম্ভব। আর কোনো ইন্ডিভিজুয়াল যদি স্পেসিফিক রিসার্চ ইন্টারেস্ট থাকে অনলাইন টপিক, তবেই কেনা সম্ভব। ওই জন্য বেশিরভাগ একাডেমিক পাবলিশাররাই আজকাল এই প্রিন্ট অন ডিমান্ড পিওডি বিজনেস মডেলে যাচ্ছে। বলো পরিষ্কার? এই পিওডি বিজনেস মডেলেরই একটা অফশুট বলা যেতে পারে, মানে তার আগের সে হচ্ছে ইবুক প্রোডাকশন। যে কোনো প্রিন্ট অন ডিমান্ডের বইয়ের ইবুক থাকে। আজকাল অ্যামাজনে গেলে দেখবে যে কোনো একটা বইয়ের ইবুক 200 টাকা কম দাম, ধরো দাম হচ্ছে 400 টাকা, আর মেন বইয়ের দাম হচ্ছে 800 টাকা বা 600 টাকা। এর ই বইয়ের আবার বিভিন্ন ধরনের ফাইল থাকে, বিভিন্ন ফরম্যাট থাকে। তার মধ্যে সবচেয়ে যেটা পপুলার সেটা হচ্ছে পিডিএফ, ফিক্স লেআউট, এডিটিং করা যায় না, ইট প্রিজার্ভস ডিজাইন, বেস্ট ফর দ্য টেক্সট বুক অ্যান্ড ইলাস্ট্রেটেড ওয়ার্ক, তোমরা সবাই ইউজ করো। অনেকই থাকে ইপাব, দেখবে তোমরা যখন লাইব্রেরি জেনেসিস বা লিপ জেনে গিয়ে বই ডাউনলোড করো, সেখানে ইপাব ফাইল পাওয়া যায়। মোস্ট কমন ওপেন স্ট্যান্ডার্ড ইবুক ফাইলের, এখান থেকে আবার পিডিএফ এ কনভার্ট করা যায়। মুভি আছে, AZW ফাইল থাকে। ঠিক আছে, মোরাললেস ভেরিয়াস টাইপস অফ দ্য ফাইলস ইন ইবুক ফরম্যাট। এটাতে খুব সহজে মুহূর্তে ইবুক কিনলে মুহূর্তের মধ্যে তুমি ইবুক ওপেন করতে পারবে, যেখানে প্রিন্ট অন ডিমান্ড বা প্রিন্টেড কপি তোমার বাড়িতে আসতে সময় লাগবে। যে কোনো প্রিন্ট অন ডিমান্ড বইয়ের পিডিএফ ফাইল থাকে টু দ্য পাবলিশার, তারা সঙ্গে সঙ্গে সেই পিডিএফ ফাইল প্রিন্ট করে দেয় তোমাদের। পরিষ্কার? এই পিডিএফ ফাইলে যেহেতু কোনো খরচ নেই, তোমাদেরকে পাঠিয়ে দিল। এই পিডিএফ এ কিনেই, তাহলে পিডিএফ এ তুমি অনেক কম দামে কিনে নিলে, কেউ এটা কিনলো, কিনে সেটা এই পাইরেটেড ওয়েবসাইটে দিয়ে দিল, লাইব্রেরি জেনেসিস এন্ড আদার্স। ঠিক আছে, এর মধ্যে দিয়ে এত ইবুক এত পপুলার হয়েছে এবং এত ইবুক বিভিন্ন পাইরেটেড ওয়েবসাইটে পাওয়া যায়। একটা কপি কিনে তাহলে ইপাব কিনলাম, সেটাকে পিডিএফ এ কনভার্ট করে আমি দিয়ে দিলাম সেখানে। এইভাবে, এবং জেনারেলি কিন্ডেল বলো বা অন্যান্য যে বিভিন্ন ই রিডার যেগুলো, সেগুলো ইপাবেই অপারেট করে। ইপাবটাতে সব থেকে মানে প্রপার রিডেবল ফাইল ফরম্যাট। পরিষ্কার? বলো পরিষ্কার কি পরিষ্কার নয়? Yes sir. বেশ, সো দিস ইজ দ্য প্রোডাকশন। আমরা এতক্ষণ কি নিয়ে আলোচনা করলাম? দ্য প্রিন্টিং প্রসেস, দ্য প্রোডাকশন অফ দ্য বুক, whether through offset lithographic format or through the print on demand format or through the ebooks. এইবার we will discuss about the distribution channels. আমরা যদি একটু ভিজুয়ালি বোঝার চেষ্টা করি, if this is a book, then there is traditional printing process. এই ট্র্যাডিশনাল প্রিন্টিং প্রসেসের প্রথম হচ্ছে
offset lithography। এটা হচ্ছে 1 নম্বর। এইবার এখান থেকে বেরিয়ে গেল নন ট্র্যাডিশনাল। Then there appears the digital printing. Digital printing heavily relies on the word processors. আজকাল বেশিরভাগ অথর কিসে লেখে? ভেরিয়াস ওয়ার্ড প্রসেসরে লেখে। আমরা কিসে লিখি? মাইক্রোসফট ওয়ার্ডে লিখি। যারা একেবারে প্রফেশনাল পাবলিশার তারা ইউজ করে এই সফটওয়্যার অ্যাডোব ইনডিজাইন। এখানে এটা কেন ইজি ইউজ করা? ইজি নয়, ইটস টাফ বিকজ ইটস আ প্রফেশনাল সফটওয়্যার বেসিক্যালি। কিন্তু এটাতে তুমি যত খুশি ইমেজ ইনসার্ট করতে পারবে, একটা পাতা থেকে আর একটা পাতায় ইমেজ চলে যাবে। হিউজ হিউজ বুকস, ডরিস কিন্ডারসের বড় বড় বই এই অ্যাডোব ইনডিজাইনে করা হয়। আমি একটা বই যদি তোমাদেরকে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে যে কেন সেটা ওয়ার্ডে করা সম্ভব নয়। দেখি বইটা দেখাতে পারি কিনা। বিখ্যাত বই দ্য ইলাস্ট্রেটেড বাইবেল স্টোরি বাই মাইকেল কলিন্স, এটা ডরিস কিন্ডারসলে বের করেছে। বইটার দাম প্রায় 2000 টাকা। হিউজ ইনসাইটস আর কি। এগুলো আজকাল ডরিস কিন্ডারসলেও এগুলো আজকাল প্রিন্ট অন ডিমান্ডে দিচ্ছে, মানে হয়তো করে রাখছে 10-15টা। এবার দেখো এখানে এই যে ইউ ক্যান সি এই যে হিউজ প্রিন্ট একটা পাতা থেকে আর একটা পাতায় চলে গেল। এটা সেই সফটওয়্যারই করা সম্ভব যে সফটওয়্যারগুলো হিউজ ইমেজ হ্যান্ডেল করতে পারবে। ঠিক আছে, এই যে হেভিলি ইমেজ বেসড প্রতিটা বিবলিক্যাল পেন্টিং, এই যে এটা বিখ্যাত মিকেলাঞ্জেলোর যে ফ্রেস্কো, যেটা সিস্টিন চ্যাপেলে মিকেলাঞ্জেলো এঁকেছিল, সেই ফ্রেস্কো দিয়ে শুরু করলো। ঠিক আছে, এইখানে লেখা, এইখানে দ্য এন্টায়ার পেন্টিং দেখতে পাচ্ছ। এই মাঝ বরাবর যে ভাগ চলে গেছে এটা কিন্তু বেসিক্যালি দ্বিতীয় পাতা হয়ে গেছে। দ্য বার্থ অফ অ্যাডাম। তো আরেকবার বলো আবিদ। দ্য বার্থ অফ অ্যাডাম। Yes, the birth of Adam, the very famous fresco painted by Michelangelo Buonarroti. এই যে বাইবেলের হিস্ট্রি বলছে ফ্রম ট্যাবলেটস অফ স্টোন, এখান থেকে শুরু করছে। এখানে বুকস অফ দ্য মোজেসের ছবি, এখানে প্রথম অ্যারামিক ল্যাঙ্গুয়েজে লেখা। অ্যারামিক হচ্ছে যীশু খ্রিস্টের ভাষা, মানে দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য ক্রাইস্ট, নাও অ্যাবলিশড ল্যাঙ্গুয়েজ। এই যে যখন এরকম আমি একটা বইয়ের প্রোডাকশন করব হিউজ ইন সাইজ, তখন আমাকে প্রফেশনাল সফটওয়্যার লাগবে। এবং এক্ষেত্রে এই সফটওয়্যারটা কি? এক্ষেত্রে এই সফটওয়্যারটা হচ্ছে অ্যাডোব ইনডিজাইন, যেটা আগের নাম ছিল অ্যাডোব পেজ মেকার। It is generally can be used to create works like posters, flyers, brochures, magazine, newspapers, presentations, books and e-books. গ্রাফিক ডিজাইনাররা এবং প্রফেশনাল প্রোডাকশন আর্টিস্ট যারা, তারা ইউজ করে অ্যাডোব ইনডিজাইন। কোরেল ড্র অনেকে ইউজ করে। ঠিক আছে, এন্ড এর আগে ছিল অ্যাডোব পেজ মেকার, দ্য সাকসেসর অফ দ্য অ্যাডোব ইনডিজাইন। ঠিক আছে, আমরা যেরকম ওয়ার্ডে ইউজ করি, মাইক্রোসফট ওয়ার্ডে লিখি, তাহলে কি দাঁড়াচ্ছে? আগে ট্র্যাডিশনাল প্রিন্টিং প্রসেস ইউজ করতে অফসেট, নন ট্র্যাডিশনাল ডিজিটাল প্রিন্টিং। এই ডিজিটাল প্রিন্টিং এরই বিভিন্ন মানে ধারা বা অফশুট হিসেবে ব্রাঞ্চেস এর মধ্যে বেরোচ্ছে পিওডি, প্রিন্ট অন ডিমান্ড, ইপাব পাবলিশিং, পিডিএফ। এই পিডিএফ আর ইপাব তৈরি হলেই তবেই যে কোনো সময় প্রিন্ট অন ডিমান্ড করে দেওয়া সম্ভব।
আমি প্রিন্ট যখনই ডিমান্ড পেলাম তখন প্রিন্ট করে দিয়ে দিলাম। Most of the publishing industry is now gradually moving towards digital printing because of the flexibility of the printing method. ঠিক আছে? আর ট্র্যাডিশনাল প্রিন্টিং মেথড হচ্ছে অফসেট লিথোগ্রাফি, যেখানে মেটাল থেকে ব্ল্যাঙ্কেটে যাবে, তোমার প্রিন্টের কালিটা লাগবে ব্ল্যাঙ্কেটে, ঘুরবে একটা সিলিন্ডার, সেটা গিয়ে আবার পাতায় যাবে এবং পাতার সাইজ হবে এন্ডলেস, হিউজ পাতা, ধরা যাক 50 ফুট পাতার সাইজ, সেটাকে কেটে 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 বইয়ের আকারে ট্রান্সফর্ম করা হবে। বলো, বুঝতে পেরেছো? ইয়েস স্যার। এইটা যেটা বললাম দ্যাট ইজ প্রোডাকশন, উৎপাদন of books, and then we are going to the distribution channels. Distribution মানে post production, where the books will be distributed. Basically distribution bridges the gap between the production and the reader. We are the reader, আমরা হচ্ছে পাঠক, আমাদের কাছে ডিস্ট্রিবিউটেড হবে। এবং ডিস্ট্রিবিউশনের দায়িত্ব মেনলি কার? অথরের না। Unless and until you are a self-publishing author, the main responsibility of distribution lies with the publisher. Okay? Now there are various kinds of distribution channels. For example, first is retail distribution, যেটা তোমরা তোমাদের চারপাশে সব সময় দেখতে পাও। যে কোনো একটা বইয়ের দোকান, ট্র্যাডিশনাল ফিজিক্যাল বুক স্টোর in your para, in your locality. This traditional bookstore can be also chain. For example, যারা বড় বড় বুক পাবলিশিং এজেন্সি, এই যে বার্নেস এন্ড নোবেল, তোমরা বার্নেস এন্ড নোবেলের নাম শুনেছো? It's a very big book publishing agency, Barnes and Nobles. সারা পৃথিবীতে তাদের বইয়ের দোকান রয়েছে, বার্নেস এন্ড নোবেলস। যদি তোমরা কলকাতায় আসো তাহলে তোমরা পাবে হচ্ছে ক্রসওয়ার্ডস, CROSSWORDS, ক্রসওয়ার্ডস। মুম্বাইতে আছে ক্রসওয়ার্ডস, কলকাতায় আছে। এরা বেসিক্যালি বই বিক্রি করে, এরা কিন্তু পাবলিশার নয়, এরা বই বিক্রির চ্যানেল, এরা বইয়ের মল বলে দিতে পারে। ক্রসওয়ার্ডস, ইমামি আলাদা বুক পাবলিশিং এর চ্যানেল রয়েছে, ঠিক আছে। যারা বড় বড় পাবলিশার তাদের আবার দোকানও থাকে, পেঙ্গুইনের দোকান আছে, আনন্দর নিজস্ব রিটেল অফলাইন বুক স্টোর আছে, এরা বই বিক্রি করে। ক্লিয়ার? বিখ্যাত বইয়ের দোকান যেখানে জেমস জয়েস বই কিনেছে, যারা শুধু লাভের জন্য বই করে না, জেমস জয়েস, টি.এস. এলিয়ট, সেখানে দিনের পর দিন, ওয়াল্ট হুইটম্যান দিনের পর দিন ধরে সেখানে কাটিয়েছে। বিখ্যাত বইয়ের দোকান নাম কি? শেক্সপিয়ার এন্ড কোম্পানি। যদি কেউ কখনো প্যারিসে যাও, অবশ্যই শেক্সপিয়ার এন্ড কোম্পানিতে এক রাত কাটাবে। গান হয় সেখানে, মিউজিক হয়, পেইন্টিং হয়। Absolutely famous book company, book selling retail store, Shakespeare and Company, English language book store। মানে এখানে লিখেছে 1951, কিন্তু তার আগে, অনেক আগে থেকেই ছিল এই যে Shakespeare and Company, যেটা ওল্ড 1919 থেকে 1941। এই যে was an influential English language bookstore in Paris, founded by Sylvia Beach in 1919, which published James Joyce's 1922 novel Ulysses. এই বইয়ের এখন বইয়ের নামটা বদলে গেছে, ওই শেক্সপিয়ার এন্ড কোম্পানি হয়ে গেছে। এখনো অত্যন্ত ফেমাস, ছোট্ট দোকান কিন্তু বিরাট ফেমাস। ক্লিয়ার? So this is a distribution channel of the books. What they do? The publishers work with the wholesalers. Wholesaler, Ingram, Baker and Taylor, এদের কাছ থেকে বইটাকে তারা কিনে বিক্রি করে। ধরা যাক a trade publisher signs with Penguin Random House Distribution
to a debut novel in major UK bookshops. তাহলে পেঙ্গুইন, র্যান্ডম হাউস, শেক্সপিয়ার এন্ড কোম্পানির সঙ্গে একটা কন্ট্রাক্ট করলো যে আমার সমস্ত বই তোমরা কিন্তু ডিসপ্লে করবে তোমাদের একদম সামনে। ইটস আ রিটেল ডিস্ট্রিবিউশন সিস্টেম। তুমি যদি ছোট পাবলিশার হও, ছোট অথার হও, তোমার পক্ষে এরকম ফিজিক্যাল বুক স্টোর অ্যাক্সেস করা সবসময় সম্ভব না হতে পারে, তুমি নিজে পাবলিশ করো, তাহলে ইউ উইল গো ফর অনলাইন সিস্টেম। You can use e-commerce platforms like Amazon, like Flipkart, like Book Depository. এখানে তুমি তোমার বইটাকে যে কোনো সময় বিক্রি করতে পারো যদি তুমি অ্যামাজনের সেলার হও। এবং একজন সেলফ পাবলিশড অথর uses Amazon KDP to distribute both paperback and POD and Kindle ebook versions globally. ফলে তোমার পক্ষে সেটা করাটা অনেক ইজি হবে, বিকজ ইউ আর নট আ বিগ পাবলিশার, ইউ আর নট আ বিগ অথর। বুঝতে পেরেছো? তাহলে আমাদের বই ডিস্ট্রিবিউশন চ্যানেলের মধ্যে কে থাকলো? রিটেল ডিস্ট্রিবিউশন চ্যানেল, অনলাইন রিটেল, অনলাইনটাও রিটেল, ঠিক আছে। আর ফাইনালি থাকছে ভেরিয়াস লাইব্রেরিটাও ডিস্ট্রিবিউশন চ্যানেল, কারণ সেখানে বই ডিসপ্লেড হচ্ছে। সেখানে তুমি বই হয়তো কিনছো না, কিন্তু তুমি বইয়ের ব্যাপারে জানছো। ইনফ্যাক্ট বুক ফেয়ার্স, বই মেলা, that is also a very important distribution channel. বুঝতে পেরেছো? ফলে আমি কিছু ইম্পর্টেন্ট টার্ম এখানে ইন্ট্রোডিউস করতে চাই। ওয়ান ইজ দ্য হোলসেলার। হোলসেলার কি? হু ডিস্ট্রিবিউট লার্জ এন্ড মিড সাইজ পাবলিশার। বেসিক্যালি হোলসেলার্স কারা? A publisher printing textbooks distributes them through Ingram or universities globally. For example, Routledge, the famous huge publisher, যেটা হোলসেল করছে। আছে আরো ডাইরেক্ট সেল। ডাইরেক্ট সেলকে ধরো যে শামীম একজন ছোট্ট বুক রাইটার, an author who directly sells signed books through their website or Substack community. সে ডাইরেক্টলি বই বিক্রির চেষ্টা করছে তার নিজস্ব ছোট্ট ওয়েবসাইট। বিভিন্ন স্মল প্রেস, ইন্ডি অথার্স, মানে ইন্ডিয়ান স্মল অথার্স। আর কি আছে? আর আছে এগ্রিগেটার্স, স্ম্যাশ ওয়ার্ডস তার একটা এক্সাম্পল, যারা সেলফ পাবলিশার। তারা স্ম্যাশ ওয়ার্ডস এর মতো প্ল্যাটফর্ম ইউজ করছে টু ডিস্ট্রিবিউট দেয়ার মাল্টিপল টু দ্য মাল্টিপল ইবুক রিটেলার। ক্লিয়ার? এইটা হচ্ছে ডিস্ট্রিবিউশন চ্যানেল। এর পরে আসছে মার্কেটিং এন্ড প্রমোশন। বলো, ডিস্ট্রিবিউশনটা বুঝতে পেরেছো? প্রোডাকশন বুঝতে পেরেছো? ডিস্ট্রিবিউশন বুঝতে পেরেছো? বল রে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বেশ, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। থ্যাংক ইউ। সো প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন, and there comes মার্কেটিং এন্ড প্রমোশন। মার্কেটিং এন্ড প্রমোশনে তোমরা যে যুগে জন্মেছ, you born on the time of marketing and promotion. I'm giving you a completely different example from today's social media. For example, have you heard of Ashish Chanchalani? কেউ তো জানবি। আশিস চাঞ্চালানি একজন বিখ্যাত ইউটিউবার, এবং তার সঙ্গে এলি অ্যাব্রামসের রিলেশনশিপ নিয়ে এখন সারা পৃথিবীতে কথা হচ্ছে, রাইট? ইনস্টাগ্রামে তারা একটা ক্লিক বেইট করেছে। ক্লিক বেইট মানে তারা বেসিক্যালি একটা ভুয়ো খবর ছড়িয়েছে that they are as if in a relationship. তারা একটা ইনস্টাগ্রাম পোস্ট করেছে and everybody thought that they fell in relationship with one another. কিন্তু বেসিক্যালি তাদের চান্দানিয়া লিরিক্যাল ভিডিও, যেটা তারা পরবর্তীকালে রিলিজ করেছে, এই যে বিখ্যাত ছবি। তাহলে আমি কেন এই ছবিটা দেখালাম বইয়ের কথা বলতে গিয়ে? কারণ অনেক সময় অনেক ক্লিক বেইটকে ইউজ করে এখনকার দিনে এরকম ভাবে প্রচার বা প্রমোশন করতে। তোমরা বলতেই পারো যে এরকম প্রমোশন মানে ইজ নট এ গুড থিং,
একটা ভুয়ো প্রচার করে, একটা রিউমারকে সেলসের আকারে ট্রান্সফর্ম করে। কিন্তু এইভাবেই মার্কেটিং স্ট্র্যাটেজি চলছে গোটা দুনিয়াতে, বুঝতে পেরেছো? বইয়ের ক্ষেত্রেও এরকম ছোট ছোট মার্কেটিং গিমিক ক্রিয়েট করা হয় অনেক সময়। এই যে ধরো যাক ইয়াস রাজ ফিল্মস, যশোরাজ ফিল্ম, বিখ্যাত ফিল্ম কোম্পানি, কয়েক $1 মিলিয়ন। এবার তারা যখন প্রথমবারের জন্য এই যে পোস্ট প্রোডাকশন অফ শাহরুখ খানের বিখ্যাত সিনেমা জব তক হ্যায় জান, জব তক হ্যায় জান, তোরা কেউ সিনেমাটা দেখেছিস? যেখানে শাহরুখ খান অ্যাকচুয়ালি প্লেড দ্য, শাহরুখ খান মানে প্রায় তার যখন 50 বছর বয়স, সিনেমাতে 40 বছর বয়স, তখন একজন আর্মির বোম ডিফিউজারের চরিত্রে অভিনয় করছে। এটা কি সম্ভব? মানে সে ছিল প্রথমে বারটেন্ডার হওয়ার পরে সে হলো বোম ডিফিউজার। সাধারণত ইন্ডিয়ান আর্মিতে রিক্রুটমেন্ট হয়ে যায় মোটামুটি 18, 19, 20 বছর বয়সে। 40 বছর বয়সে বোম ডিফিউজার হচ্ছে ক্যাটরিনা কাইফ এবং অনুষ্কা শর্মা আছে। এই গোটা সিনেমা জুড়ে একটা রয়্যাল এনফিল্ড বুলেটে করে গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে শাহরুখ খান গিয়েছিল। এখানে এই যে মানে রয়্যাল এনফিল্ড বুলেটে যাচ্ছে একটা লোক এবং উর্দুতে শায়রি বলছে, সেটাই তার চরিত্র ছিল সিনেমাতে। যে একটা আর্মি অফিসার, বোম এক্সপার্ট, যে who will talk about his story of love, backstory of his love to a young journalist played by অনুষ্কা শর্মা। এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে শাহরুখ খান ওই অ্যাভিয়েটর গগলস পরে রয়্যাল এনফিল্ডের বুলেট নিয়ে পৌঁছে যায়। সেটাই ছিল তার স্টান্ট, সেটাই ছিল তার মার্কেটিং স্ট্র্যাটেজি, যার মধ্যে দিয়ে সেই সিনেমাটাকে হিট করাবে। কেবলমাত্র প্রোডাকশন করেই সে ক্ষান্ত নয়, কেবলমাত্র সিনেমাটা তৈরি করেই শেষ হয়ে গেল না, সিনেমাটাকে বিক্রি করার ব্যবস্থা করতে হবে, তাই না? সেরকম বইয়ের ক্ষেত্রেও এরকম বিভিন্ন স্ট্র্যাটেজি হয়, আমরা একটু দেখব। ইউনিক strategies to use used। আমরা সবাই হ্যারি পটারের যে সিরিজ মারাত্মক বিক্রি হয়েছিল, সেই জিনিসগুলো আমরা দেখব। দেখো আজকাল তো অনেক ধরনের আমরা দেখতে পাচ্ছি মেথড ইউজ হয়েছে, বুক লঞ্চ, কোলাবোরেটিং উইথ দ্য ফেলো অথর, বুক রিভিউ মানে পেড বুক রিভিউজ। ফর এক্সাম্পল আমার লেখা, আমি বলছি আমার লেখা হ্যারি পটারের বই, আমার লেখা নয়, জে.কে. রাউলিংয়ের লেখা, আমি এক্সাম্পল দিয়ে বলছি। আমার লেখা হ্যারি পটারের বই আমি যদি এখন বিক্রি করতে চাই, আমাকে স্টেটসম্যানে, টাইমস অফ ইন্ডিয়াতে তার বুক রিভিউ, পেড বুক রিভিউ করাতে হবে। আমার চেনা জানা কোনো একজন লোক সেই বইটা রিভিউ করলো, যেটা বিভিন্ন দেশ পত্রিকা থেকে শুরু করে অন্যান্য জায়গাতে হয় বই রিভিউ। সেইটা পড়ে তুমি জানলে বইটার ব্যাপারে এবং সেটা মুখে মুখে প্রচার করে। সোশ্যাল মিডিয়া, বিট ফেসবুক, বিট ইনস্টাগ্রাম, সেখানে থ্রু দিয়ে সেটা বিক্রি হলো। ইমেল মার্কেটিং, তোমার বইটার ব্যাপারে ইমেল করা হলো ইন ভেরিয়াস বিগ লাইব্রেরিজ, লাইক ফর এক্সাম্পল ইন ব্রিটিশ কাউন্সিল, ফর এক্সাম্পল ইন গোলপার্ক কালচারাল সেন্টার। ঠিক আছে, ইউ বিল্ড ইউর ইমেল লিস্ট, বড় বড় কোম্পানির ইমেলের একটা তালিকা তৈরি করলে, তাকে পাঠালে। ঠিক আছে, এইভাবে কিন্তু এখন মানে মার্কেটিং স্ট্র্যাটেজি বদলে গেছে। ফলে কেবলমাত্র প্রোডাকশনের উপরে ডিপেন্ড করলে চলবে না, ডিস্ট্রিবিউশন চ্যানেল, যেটা আমি তোমাদেরকে বুক প্রপোজালে লিখেছি, তোমার ইউনিক সেলিং পয়েন্ট কি, লেখো কেন বিক্রি হবে তোমার বইটা, তোমার টার্গেট অডিয়েন্স কি, কারা বই পড়বে তোমার বই। এইভাবে যে ইউনিক, এই যে
if you can set up an online store, তুমি এরকম তোমার নিজের একটা অনলাইন স্টোর নিজেরই তৈরি করতে পারো, ঠিক আছে? রেকমেন্ড ইউর বুকস অন বুক হাব অর ইন গুড রিডস, যেগুলো বড় বড় বইয়ের চ্যানেল। এটা ঠিক এমন একটা প্রপার বুক কাভার তৈরি করো, এমনকি সেল করার জন্য বিভিন্ন পোস্টার তৈরি করো। সো দিজ আর অল পার্ট অ্যান্ড পার্সেল অফ মার্কেটিং অ্যান্ড প্রমোশন। তাহলে মার্কেটিং অ্যান্ড প্রমোশনের মধ্যে কি কি আছে? বুক লঞ্চেস, অথর ইভেন্টস, অথর সাইনিং ইওর বুকস, যেটা কলকাতা বুক ফেয়ারে বা অন্যান্য বুক ফেয়ারে প্রচন্ড হয়। তুমি শশী থারুরের বই কিনবে, থারুর নিজে প্রেজেন্ট থেকে তোমাকে বই সাইন করে দিচ্ছে। সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম, টুইটার, টিকটকে বইয়ের প্রচার, রিভিউজ, অ্যাডভান্স রিডার কপিজ যাকে বলে ARC, ব্লগার এবং রিভিউয়ারদের পাঠাচ্ছ। অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট আজকালকার দিনে মেটা ডেটা অপটিমাইজেশন। What is metadata optimization, ladies and gentlemen? You are creating certain keywords. For example, যখন তুমি হ্যারি পটারের বই বিক্রি করবে, কিছু কিওয়ার্ড, ধরো যে মাগল, মাগল মানে যারা যারা ম্যাজিক জানে না। ফর এক্সাম্পল দ্য ওয়ার্ড ম্যাজিক, উইজার্ড, এই ওয়ার্ড গুলোকে তুমি গোটা পৃথিবীতে পপুলার করে দিলে, দিয়ে সার্চ করলেই হ্যারি পটার আসছে। হ্যারি পটারেই প্রথম এই মাগল শব্দটা প্রথম ক্রিয়েটেড হয় এবং এত পপুলার হয়। Muggle means a person who is not conversant with a particular activity or skill. তাকে মাগল বলে। মাগল শব্দটা J.K. রাউলিং এর হ্যারি পটার সিরিজে প্রথম ক্রিয়েটেড হয়, ওটা পৃথিবীতে আলোড়ন পড়ে যায়। এবার এই মাগলের অপোজিট টার্ম হচ্ছে স্কুইব, SQUIB। এবং যেরকম ভাবে হিটলার ব্লাড পিউরিটির উপরে, হিটলারের নাম সরি জানি হিডেন ভক থিওরি, রক্তের বিশুদ্ধতার উপরে ডিপেন্ড করে তিনি আর্য এবং অনার্য ভাগ করেছিলেন। সেরকম হ্যারি পটার সিরিজও আমরা দেখেছি যে এই নাৎসি মেন্টালিটিকে কেমন করে হ্যারি তার বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে। কারা হাফ ব্লাড, কারা মাগল বর্ন, কারা স্কুইব, তাই নিয়ে কারা হাফ ব্রিড, তাই নিয়ে আলোচনা চলছে। তাহলে এই যে, এবং হ্যারি পটারে আমরা দেখি যে গাদা গাদা বিভিন্ন ম্যাজিক্যাল ক্রিচার। আমি হ্যারি পটারের এক্সাম্পল কেন দিচ্ছি? কারণ হ্যারি পটার পুরো বইয়ের মানচিত্র পৃথিবীতে বদলে দেয়। ইট কমপ্লিটলি চেঞ্জড দ্য বুক ল্যান্ডস্কেপ অফ সেলিং ইন দ্য লক, স্টক অ্যান্ড ব্যারেলস। কারণ পৃথিবীর ইতিহাসে এরকম বইয়ের আগে কখনো বিক্রি হয়, মানে প্রায় বাইবেলের কাছাকাছি বিক্রি হয়েছে। ফলে এই যে বিভিন্ন মানে ম্যাজিক্যাল ক্রিচার, বগার্ড, সেন্টাউরস, একটা মিথিক্যাল ক্রিচার originating in the Greek mythology with a head and torso resembling those of a human and with a lower body resembling that of a horse. তোমরা সিনেমাগুলো দেখলেও তার মধ্যে পাবে। এই শব্দগুলো এতটা পপুলার করা হলো যে লোকজন পাগলের, এবং তার সঙ্গে সঙ্গে কি হ্যারি পটার ফ্র্যাঞ্চাইজি, স্পাইডারম্যান ফ্র্যাঞ্চাইজি, যারা জানো, যারা যারা মার্ভেলের সিনেমা দেখো বা যারা ডিসির ফ্যান, তারা জানো যে হোয়াট ইজ ফ্র্যাঞ্চাইজি। এখানে তো মার্ভেলের ফ্যান রয়েছে, নিশ্চয়ই আছে, বল রে। হ্যাঁ স্যার। মার্ভেল ফ্র্যাঞ্চাইজি বলতে বোঝাচ্ছে ধরা যাক তাদের টি শার্ট, তাদের মানে স্পাইডারম্যানের ছবি আঁকা টি শার্ট, ক্যাপ্টেন আমেরিকার ছবি যে টি শার্ট, এ লেখা টি শার্ট, ক্যাপ্টেন আমেরিকার টি শার্ট, ব্যাগ, বড় 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 মানে ছোটদের স্কুলে যাওয়ার ব্যাগ, বিরাট বড় ব্যাগ, এই লেখা ব্যাগই, এরকম ক্যাপ্টেন আমেরিকার লেখা ব্যাগই সে নেবে। হ্যারি পটারেরও তাই। ফলে একটা চরিত্র, একটা বই কিন্তু এখন আর কেবলমাত্র বই নয়, ইট বিকামস আ মার্কেটিং গিমিক, ইট বিকামস আ মার্কেটেবল প্রোডাক্ট। বই আর বইয়ের পর্যায়ে নেই, সেটা ওয়াটার বটলে চলে আসছে, হ্যারি পটার ওয়াটার বটল, ব্যাগস চলে আসছে, টি শার্ট চলে আসছে, জিন্স চলে আসছে। বুঝতে পারছো আমি কি বলছি? ইট ইজ
it becomes a marketing product. মার্কেটেবিলিটি হচ্ছে কিসের থ্রু দিয়ে? এই ডিস্ট্রিবিউশন চ্যানেলস এর থ্রু। বুঝতে পেরেছো? এই ডিস্ট্রিবিউশন চ্যানেল তখনই আরো বড় হবে যখন তুমি তোমার মেটা ডেটা অপটিমাইজেশন করবে, তোমার ডিসকভারেবিলিটি ইন দ্য অনলাইন অনেক বেশি করে হবে। হ্যারি পটার সার্চ করলে আমার ব্যাগের ছবি আসবে, বইয়ের ছবি ছাড়াও আমার টি শার্টের ছবি আসবে। And very important now, partnership, collaborating with the Instagram influencers, with YouTube influencers, যেখানে তোমার বইয়ের রিভিউ করে দেবে। এই যে কোরিয়ান বিউটি প্রোডাক্ট এত বেশি বিক্রি হয় কেন? গ্লাস স্কিনের যে কনসেপ্ট, যারা আমার মানে মহিলা যারা স্টুডেন্ট তারা জানো, পাগলের মতো চারপাশে কোরিয়ান বিউটি প্রোডাক্ট বিক্রি হচ্ছে। কারণ কি? কারণ যে কোরিয়ান যারা ইনফ্লুয়েন্সার, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, তারা এভাবেই বিক্রি করেছে যে এরকম গ্লাস স্কিনের কনসেপ্টটা। গ্লাস স্কিন বলে তো কিছু হয় না, মানুষের স্কিন কি গ্লাসের মতো ট্রান্সপারেন্ট হতে পারে? কিন্তু সেটাকে হাইপ করেছে যে গ্লাস স্কিন অ্যান্ড কোরিয়ান বিউটি প্রোডাক্ট। একটা বিউটি প্রোডাক্টের দাম 2000 টাকা, 3000 টাকা, এই তো 1000 টাকা, 4700 টাকা। গ্লাস স্কিন এসেনশিয়ালস, ক্যান ইউ ইমাজিন? এটা কারা করেছে? ইনফ্লুয়েন্সার্স, কোরিয়ান ইনফ্লুয়েন্সার্স, কোরিয়ান। এই যে বিটিএস, পাগলের মতো সব বিটিএস এর ফ্যান। কি করে বিটিএস এর ফ্যান? কারণ তারা প্রোডাক্টটাকে সেল করেছে, চারপাশে অদ্ভুত অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট হয়। ফলে তোমাদেরকে কিন্তু বুঝতে হবে যে একটা প্রোডাক্ট, আ বুক ইজ নট অনলি আ বুক। এটা কেবল বইয়ের জায়গায় সীমাবদ্ধ থাকছে না, এটা অনেক কিছু। এটা একটা ব্যাগ, এটা একটা ইন্ডাস্ট্রি, এটা একটা চেন, এটা একটা সিনেমা হলের মধ্যেও, এটা একটা সিনেমা হলেও সেটা অ্যাডভার্টাইজ হচ্ছে ইন সিনেম্যাটিক ফর্ম। ক্লিয়ার কি ক্লিয়ার নয়? হ্যাঁ স্যার ক্লিয়ার। Exactly. So you are creating a pre-launch buzz, sending your books to the ARC copies. ARC means advanced reader copies. Book blurb তৈরি হচ্ছে, সেরকম ভাবে blurb আমি আগের দিন বলেছি। What is a book blurb? বইয়ের পিছনের দিকে আমাকে নিজেও বুক blurb ডিজাইন করতে হয়। এই যে বেসিক্যালি ব্যাক কভারটাকে blurb বলে, যেখানে কি লেখা হয়, ISBN এর উপরে কতটা লিখবো, কি লিখবো, বইয়ের ব্যাপারে কতটা ইন্ট্রোডিউস করব, দ্যাট ইজ ব্লার্ব। এই যে ধরা যাক there are various processes of writing, how to write a book, but this is a blurb. ISBN, ওইটা কোন পাবলিশার থেকে পাবলিশ হয়েছে, and the basic introduction, what's in this book that's not in the description is blurb. And to hook the readers, hooking মানে একটা বেসিক্যালি মাছের ধরার যেরকম মানে তোমার হুক থাকে, এটা দিয়ে তোমাকে রিডার থেকে হুক করতে হবে, ধরতে। ঠিক আছে? দরকার যাক এই যে this a style of writing a blurb. You were beginning in medias res, in the middle of things. In 1980, a wealthy businessman named Carl Fletcher is kidnapped from his driveway in the nicest part of Long Island. Long Island Compromise, যেটা ট্যাফি ব্রডসার অ্যাঙ্কারের লেখা। সে শুরুই করলো ব্লগটা যে 1980-র দশকে একটা অত্যন্ত বড়লোক বিজনেসম্যান কার্ল ফ্লেচার, তার নিজের বাড়ি ড্রাইভওয়ে থেকে কিডন্যাপ হয়ে গেল। এই দিয়ে শুরু হলো। ফলে তোমাকে হুক করলো রিডাররা। বড় বড় ধরা যাক স্টার মার্কে তুমি গেছো, গিয়ে বই উল্টাচ্ছ, উল্টাতে গিয়ে তোমার পেছনের শব্দগুলো তোমাকে টানলো, তোমাকে সাসপেন্স দিল, তুমি বইটা কিনে নিলে। একটা কপি হতে বই বিক্রি হলো হুকিং করে। দিস ইজ হাউ আ বুক সেলস, এভাবে বিক্রি হয়। অ্যাডভার্টাইজিং আগেই বলেছি, অ্যামাজন, ফ্লিপকার্ট, ফেসবুক, আজকাল নিউজ পেপারে কেউ দেয় না। পার্টনারশিপ উইথ দ্য বুক স্টোর, লাইব্রেরি, বড় বড় বুক স্টোরে হ্যারি পটারের পোস্টার। এইভাবে আগেই বলেছি অথার প্ল্যাটফর্ম,
নিউজ লেটার হতে পারে, ওয়েবসাইট হতে পারে, বিভিন্ন ইভেন্টে তুমি অথার প্ল্যাটফর্ম ক্রিয়েট করে বই সে বিক্রি করছে, বুক লঞ্চ, পাবলিক রিলেশন ইভেন্ট এন্ড মিডিয়া আউটরিচ, ঠিক আছে, এইভাবে বই বিক্রি হয়। সো দিস ইজ, এইটাই হচ্ছে বেসিক্যালি তোমাদের ফোর্থ সেকশনের সিলেবাস। এবার এখান থেকে কি প্রশ্ন আসবে আমি অলরেডি ক্লাসের মধ্যে বলে দিয়েছি অলরেডি। তাহলে যে প্রশ্ন আসতে পারে, critically analyze the main printing processes used in the book publishing industry. কি অলরেডি পড়ালাম, offset lithography, traditional and most widely used printing method used for what? Large scale commercial book production. একটা শব্দ বলে দিলে large scale, generally offset lithography used for large scale commercial book production. বেশ, ডেফিনিশনটা দেওয়া হয়ে গেল। বেসিক্যালি কি করে কাজ করে? ইমিসিবিলিটি অফ অয়েল বেসড ইঙ্ক, যে কোনো প্রপার ইঙ্ক কিন্তু অয়েল বেসড হয়, আর একদিকে ওয়াটার থাকে, ওয়াটার বেসড ইঙ্ক হয় কিন্তু সেটা প্রফেশনালি ইউজ করে না। একটা জিনিস তোমাদের বলে দিই, এই যে তোমরা প্রতিদিন বিভিন্ন সময় বিভিন্ন প্রিন্টার তোমরা কিনবে ভাবো, তোমাদের যে বেসিক যে ইঙ্কজেট প্রিন্টার, এই যে ইঙ্কজেট প্রিন্টার তোমরা ছোট ছোট বিভিন্ন জায়গাতে যে বাড়িতে যে প্রিন্ট ইউজ করো, এটা করো তো তোমরা? ইঙ্কজেট প্রিন্টার কি রে বল? কারো কারো বাড়িতে ইঙ্কজেট প্রিন্টার আছে, সেটা কি দিয়ে বেসিক্যালি কাজ করে? কি দিয়ে কাজ করে রে? ওরে বল। অয়েল বেসড আর কিছু কিছু ক্ষেত্রে ওয়াটার বেসড ইঙ্ক দিয়ে এর মধ্যে কালি ভরতে হয় ইঙ্কজেট প্রিন্টারে। এখন তো ইঙ্কজেট খুব স্লোলি প্রিন্ট হয়, আস্তে আস্তে ক্যাচ 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 করে বেরোচ্ছে পাতা, অনেকক্ষণ সময় লাগছে। What is the basic difference between inkjet printer and laser printer? কি পার্থক্য বলতে পারবি? লেজারে থাকে কি কার্ট্রিজ থাকে বা টোনার থাকে, এই যে এটা কি থাকে? এটা ধরনের গুঁড়ো কালি থাকে, গুঁড়ো কালি থাকে। বেসিক্যালি লেজার প্রিন্টার কি করে? লেজার প্রিন্টার পুড়িয়ে দেয় পুরো পাতাটাকে, ওই যে গুঁড়ো কালি দিয়ে পুড়িয়ে তার মধ্যে ইমপ্রিন্ট করে দেয়। তাহলে ওই জন্য দেখবি ইঙ্কজেটে অনেক টাইম লাগে, লেজারে টাইম লাগে না, কিন্তু ইঙ্কজেটের প্রিন্টিং কোয়ালিটি দেখতে একটু বেটার লাগে, লেজারে অত দেখতে বেটার লাগে না। বুঝতে পেরেছিস? এরকম এই হচ্ছে বিভিন্ন প্রিন্টিং মেথড বা প্রিন্টিং টেকনিক। মানুষ এইসব দেখে আস্তে আস্তে শিখেছে যে কোন প্রিন্টিং মেথড তার জন্য বেশি। তাহলে অফসেট প্রিন্টিং কিন্তু অয়েল বেসড ইঙ্ক এবং ওয়াটার দে রিপেল ইচ আদার, তারা একে অপরের সঙ্গে মেশে না। The image is transferred from a plate to a rubber blanket and then onto paper. এটা হচ্ছে অফসেট লিথোগ্রাফি, যেটা এতক্ষণ ধরে পড়ালাম। টেক্সট বুক, কফি টেবিল বুক মানে বড় বড় ছবির বই। আমি গেছি হচ্ছে তোর সিকিমে, গিয়ে একটা দুর্দান্ত সিকিমের ছবি টবি তুলেছি। আমি এরকম কাশ্মীরে, আমার কাশ্মীর নিয়ে একটা কফি টেবিল বুক করার ইচ্ছা আছে, 3 বার কাশ্মীরে গেছি, ঠিক আছে। এই হচ্ছে মানে যেটার মধ্যে অল্প অল্প ডেসক্রিপশনও থাকবে। দেখবি বড় বড় কফি ক্যাফেতে এই কফি টেবিল বই ইউজ করা হয়, সুন্দর বড় বই। জেনারেলি কোনো একটা ট্রাভেল নিয়ে বা কোনো একটা তোমার বিউটি প্রোডাক্ট নিয়ে হতে পারে, সিনেমা নিয়ে হতে পারে। হিউজ ইন সাইজ, A4 নয়, অনেক বড় সাইজে ক্রিয়েটেড হয়। এইসব ক্ষেত্রে অফসেট প্রিন্টিং ইউজ করা হয়। আচ্ছা, এরপরে কি অলরেডি বলেছি, ডিজিটাল প্রিন্টিং ইমার্জড অ্যাজ আ সিগনিফিকেন্ট অল্টারনেটিভ অফ দ্য অফসেট প্রিন্টিং, তাই না? ডিজিটাল প্রিন্টিং হচ্ছে একটা সিগনিফিকেন্ট মানে ডিফারেন্স এই ডিজিটাল প্রিন্টিং থেকে বেরিয়েছে প্রিন্ট অন ডিমান্ড বা পিওডি বলতে হবে সেটা। এবং বলতে হবে এই যে ফর এক্সাম্পল একটা নিশে, ইউ আর পাবলিশিং এ নিশে একাডেমিক মনোগ্রাফ, নিশে মানে ছোট অডিয়েন্সের জন্য, একটা নির্দিষ্ট অডিয়েন্সের জন্য, সেখানে তোমার মেটালিক ইঙ্ক ইউজ করার পয়সা নেই,
তুমি এখান থেকে দিয়ে দিলে। আবার আজকাল বিভিন্ন হাইব্রিড অ্যাপ্রোচ হচ্ছে। When the publisher launch first editions using offset printing to meet the initial demand, তারপরে POD তে চলে গেল। আবার প্রথমে POD দিয়ে শুরু করলো, দেখলো যে ভালো বিক্রি হচ্ছে, অফসেটে এলো। ঠিক আছে, প্রশ্ন করতে পারে discuss the stages involved in ebook production and how do ebook formats like EPUB, MOBI and PDF cater to different reading devices and audiences। বলতে হবে যে বর্তমান গ্লোবাল ইনফরমেশন যুগে ইবুক প্রোডাকশন একটা বিরাট জায়গা আছে। প্রথমে ম্যানুস্ক্রিপ্ট প্রিপারেশন করতে হবে, তারপরে এডিটিং চলবে, তারপরে হেডিং, প্যারাগ্রাফ, ফুটনোট যাবে, তারপরে কোনখানে পাবলিশ, আমি যদি অ্যামাজনের ডিভাইসের জন্য, কিন্ডলের জন্য পাবলিশ করি তাহলে ইপাব চলবে, মুভিও চলবে, পিডিএফ কার জন্য, ফিক্স লেআউট কম্পিউটারের জন্য, মোবাইলের মতো ডিভাইসে পড়ার জন্য পিডিএফ। যদি ডেডিকেটেড বুক রিডিং ডিভাইস থাকে লাইক কিন্ডল তাহলে ইপাব কিনবে। সেরকম ভাবে আমি ডিজাইন করবো আমার বই, আমার অডিয়েন্স কোন কোন জায়গাতে মানে পড়বে বইটা। দেন এক্সামিন ভেরিয়াস ডিস্ট্রিবিউশন চ্যানেলস ফর দ্য বুকস, আগেই আলোচনা করেছি। রিটেল ডিস্ট্রিবিউশন, অনলাইন ডিস্ট্রিবিউশন, লাইব্রেরি ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, আচ্ছা আর কি কি এরকম কোয়েশ্চেন আসতে পারে? আ সাকসেসফুল মার্কেটিং স্ট্র্যাটেজি ইজ কি টু আ বুকস কমার্শিয়াল সাকসেস, অফকোর্স। তাহলে তোমার কি করতে হবে? ফান্ডামেন্টাল স্ট্র্যাটেজি ইজ অডিয়েন্স আইডেন্টিফিকেশন অ্যান্ড পজিশনিং। যে তোমার বই কি পড়বে, কে পড়বে। ধরা যাক আমরা রাইটিং আ পার্টিশন ফিকশন, এই ক্লাসের মধ্যে যারা আছে ধরা যাক কেউ একজন অরুন্ধতী ঘোষ বা দীপা, তার ফ্যামিলি ইস্ট বেঙ্গল থেকে ওয়েস্ট বেঙ্গলে এসছে, ইস্ট পাকিস্তান তখন ছিল। সেক্ষেত্রে আমার বইয়ের সব থেকে বেশি পার্টিশন ফিকশন কোথায় বিক্রি হয়? সব থেকে বেশি পার্টিশন ফিকশন বিক্রি হয় ইন বেঙ্গল অ্যান্ড ইন পাঞ্জাব, কারণ these two regions were tremendously affected in partition. বিহারে বা মধ্যপ্রদেশে বিক্রি হয় না, কারণ এই দুটোই বর্ডার স্টেট ছিল তখন। ফলে আমাকে আমার যে মার্কেটিং স্ট্র্যাটেজিটা সেটা বেসিক্যালি দুটো স্টেটের জন্য আরো স্ট্রং হতে হবে। অফকোর্স দিল্লিতে বিক্রি হয়, কারণ দিল্লিতে একটা বিরাট বড় অংশ পাঞ্জাবিরা যায়, গুরুগ্রামে বিক্রি হয়, নয়ডায় বিক্রি হয়। সেই রিজিয়ন স্পেসিফিক ওয়েতে আমাকে ডিসাইড করতে হবে where to sell my books. So audience identification and positioning is fundamental. Then আমি বলেছি metadata optimization is a crucial step in the digital era. Properly tagging the books with relevant keywords, categories, কোন ক্যাটাগরিতে বিলং করছে, হরর নাকি নন ফিকশন নাকি সাসপেন্স থ্রিলার। প্রি-লঞ্চ স্ট্র্যাটেজি নিতে হবে, পাবলিসিটি এন্ড মিডিয়া আউটরিচ, ইভেন্টস এন্ড বুক লঞ্চেস। আমার এই মোটামুটি তুমি যদি এই ৭৪ পাতাটা মোটামুটি ঠিক মতো পড়ো, যে প্রশ্নগুলো মোটামুটি ডিসকাস করে দিয়েছি ক্লাসের মধ্যে, তাহলে আর কিছু করতে হবে না, এখান থেকেই খেলা শেষ। কোয়েশ্চেন করতে পারে এক্সামিন হাউ সোশ্যাল মিডিয়া হ্যাজ ট্রান্সফর্ম দ্য বুক মার্কেটিং সিস্টেম। অফকোর্স মানে সারা পৃথিবীতে বদলে দিয়েছে। এই বুকস্টাগ্রাম কমিউনিটি, প্রচুর কমিউনিটি ইনস্টাগ্রামে তৈরি হয়েছে, ফেসবুকে তৈরি হয়েছে, সেগুলো এখান থেকে লিখতে হবে। বুঝতে পেরেছো? এই যে পাবলিক রিলেশন এবং মিডিয়া আউটরিচ প্রোগ্রাম একই ধরনের প্রশ্ন। 5 মার্কসে কি করতে পারে? এই যে ডিফাইন অফসেট প্রিন্টিং, হাউ ইট ইজ ডিফারেন্ট উইথ দ্য ডিজিটাল প্রিন্টিং, হোয়াট ইজ প্রিন্ট অন ডিমান্ড। It's a modern printing technique and distribution model where books are printed only when an order is placed. Bashed. এটুকু মনে রাখলেই হবে। When books are printed when the order is placed rather than in large scale batches ahead of the time. POD relies heavily on the digital printing technology to produce single copies or small runs quickly and cost effectively, eliminating the need for costly warehouse storage and bulk inventory. Bulk inventory দরকার নেই। কোয়েশ্চেন করতে পারে what is an aggregator in book distribution? An aggregator is a company or service that acts as an intermediary between authors and publishers. Aggregator book agent হতে পারে,
আমি বই লিখছি, লিখে নিয়ে আমি একজন এগ্রিগেটরের কাছে গেলাম, যে আমাকে পাবলিশারের কাছে নিয়ে গেল, মাল্টিপল সেলস চ্যানেলের কাছে নিয়ে গেল, এগ্রিগেট করাচ্ছে। বড় বড় ওয়েল এস্টাবলিশড এগ্রিগেটর রয়েছে, ধরা যাক ড্রাফট টু ডিজিটাল, একজন বড় এগ্রিগেটর, অ্যাপল বুকস, বার্নেস এন্ড নোবেলস, কবো, এই ধরনের বড় বড় লাইব্রেরি সার্ভিসেসরা হচ্ছে এখন এগ্রিগেটর, বুক এগ্রিগেটর। মনে থাকবে, কোয়েশ্চেন আসতে পারে কাকে বলে অথার প্ল্যাটফর্ম। বলতে হবে অথার প্ল্যাটফর্ম হচ্ছে টুইটার, ইনস্টাগ্রাম, এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিভিন্ন ছোট ছোট অথার প্ল্যাটফর্ম এখন ক্রিয়েট করা হয়েছে। অক্সফোর্ড বুক স্টোর কলকাতাতে তুমি বুক লঞ্চ করি, দে আর অলসো অ্যাক্টিং অ্যাজ অ্যান অথার লঞ্চিং সিস্টেম, অ্যাজ অ্যান অথার প্ল্যাটফর্ম। তুমি তোমার বই বিক্রি করবে, তুমি পার্ক স্ট্রিটের অক্সফোর্ড বুক স্টোরকে 10,000 টাকা দিলে একটা সন্ধ্যার জন্য, তারা খাবার দাবার দিল, সিঙ্গারা মুড়ি চপ দেবে না, সিঙ্গারা কফি দেবে অডিয়েন্সকে। তুমি বললে অডিয়েন্স আসবে অ্যাপ্রক্সিমেট 120, সেখানে তারা বইটা ডিসপ্লে করলো, সেখান থেকে বিক্রি হলো 100টা মতো বই তোমার। এই হচ্ছে একটা পদ্ধতি বই বিক্রি। ঠিক আছে, হোয়াট ইজ আ বুক ব্লগ ডু? যেখানে তুমি বইকে বিক্রি করার জন্য বুক ব্লগ তৈরি করছো, ব্লগিং এর মতো ব্লগিং করছো, ইন্টারভিউজ, বুক এক্সার্টস এগুলো পাবলিশ হচ্ছে রিভিউ আকারে। মিডিয়া অ্যাডস এর রোল, কোয়েশ্চেন করতে পারে ইনস্টাগ্রাম এবং সোশ্যাল মিডিয়া, এখনকার কেউ টেলিভিশন মিডিয়াতে বইয়ের অ্যাডভার্টাইজ করে না, কম করে। প্রেস রিলিজের রোল কি হতে পারে, ইত্যাদি বিভিন্ন ধরনের এই প্রশ্ন 4th সেকশন থেকে পড়তে পারে। ক্লিয়ার? তাহলে মোটামুটি আমরা 4টে ক্লাসে, আমি ডিজিটালি 4টে ক্লাস নিয়েছি, প্রতিটা প্রায় 1.5 ঘন্টার ক্লাস। সেখানে ইউনিট 1 ইন্ট্রোডাকশন টু বুক পাবলিশিং পড়িয়ে দিয়েছি, ইউনিট 2 ম্যানুস্ক্রিপ্ট প্রিপারেশন পড়িয়ে দিয়েছি, ইউনিট 3 এডিটিং, ডিজাইনিং, লেআউট পড়িয়ে দিয়েছি, ইউনিট 4 প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন, মার্কেটিং অ্যান্ড প্রমোশন পড়িয়ে দিয়েছি। এই 4টে ইউনিট পড়িয়ে দিলাম। এছাড়া আমি অফলাইনে 2টি, মানে 3 ঘন্টা 6 ঘন্টার মোট ক্লাস নিয়েছি, ব্যাস। আর তোমাদের স্টাডি মেটেরিয়াল দিয়ে দিয়েছি, ইম্পর্টেন্ট লিস্ট অফ টপিকস এন্ড কোয়েশ্চেন্স দিয়ে দিয়েছি। তাহলে আমার মোটামুটি কাজ শেষ। 6 ঘন্টা আর এদিকে 1.5 ঘন্টা করে ক্লাস ইন্টু 4, তাহলে মোটামুটি 7 ঘন্টা, 11 ঘন্টার মোটামুটি তোমাদেরকে বুক পাবলিশিং এর উপরে পড়ালাম। আশা করছি এর বাইরে আর কোনো টপিক অ্যাটলিস্ট পরীক্ষাতে তো আসবেই না, এমনিও তোমাদের আপাতত জানার দরকার নেই। এবার তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, বলো। স্যার বলছি, স্যার বলো। আমি বলছিলাম যে স্যার আপনি একটু আগে বললেন যে মেটা ডেটা অপটিমাইজেশন, আমি একটা নতুন ওয়ার্ড কয়েন করলাম, মানে কয়েনেজ করলাম, মানে ওটাই কি একমাত্র মেটা ডেটা অপটিমাইজেশন, না একটা ওল্ড অ্যানসিয়েন্ট ওয়ার্ডকে আমি আবার পপুলারাইজ করছি, ওটা কি মেটা ডেটা অপটিমাইজেশন নয়? কি আর লাস্টের অংশটা কি, তুমি ওল্ড ওয়ার্ড যদি তুমি একটা কয়েন করো, তাই তো? মানে ওটা পপুলারাইজ করলাম, মানে ডেড ওয়ার্ড, মানে আগে ইউজ হতো কিন্তু এখন আর ইউজ হয় না, ওটাকে আমি আবার পপুলারাইজ করলাম। না দেখো, মানে সেটা তো বলা যেতে পারে ওল্ড। দেখো, এই যে নতুন নতুন শব্দের ক্রিয়েশন, তাকে বলা হচ্ছে নিওলজিজম। মনে থাকবে, NEOLOGISM, নিওলজিজম। নিওলজিজম ইজ এ নিউলি কয়েন্ড ওয়ার্ড অফ এক্সপ্রেশন। ক্লিয়ার? এবার তুমি যেটা বলছো, মানে আর্কেইক ওয়ার্ড কে নতুন করে আনা, তার একটা টার্ম রয়েছে, টার্মটা ভুলে গেছি, দেখে নিচ্ছি। পপুলারাইজেশন। হ্যাঁ, মানে বেসিক্যালি পপুলারাইজেশন অফ দ্য আর্কেইক ওয়ার্ড বা আর্কেইক, এটাকে আর্কেইজমই বলে জেনারেলি। এবার যেটা তুমি বলছো, মানে মেটা ডেটা অপটিমাইজেশন হচ্ছে একটা টেকনিক্যাল বিষয়। এটা জেনারেলি যারা কম্পিউটার ইঞ্জিনিয়ার তারা করে
আবার অথরদের সাহায্য নিয়েও করে। ইট ইজ বেসিক্যালি আ প্রসেস of improving the visibility, discoverability and overall performance of digital assets like books, videos and websites. বুঝতে পেরেছো? বহু জায়গায় ইংরেজির লোকেরা এসইও হিসেবে কাজ করে। এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যারা কন্টেন্ট রাইটার তারা এসইওর কাজ করে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি? সার্চ ইঞ্জিন কি? গুগল ইজ আ সার্চ ইঞ্জিন, ইন্টারনেট এক্সপ্লোরার ইজ আ সার্চ ইঞ্জিন। সেখানে কোন ওয়ার্ডটা দিলে কি আসবে, তুমি যে মুহূর্তে হ্যারি পটার লিখছো সেই মুহূর্তে হ্যারি পটারের বইও আসছে, সিনেমাও আসছে, আবার হ্যারি পটারের প্রোডাক্টও আসছে। এইটা কারা করে? এই সার্চ ইঞ্জিন অপটিমাইজাররা করে। এরা কি এনহ্যান্স করে? ডিসকভারেবিলিটি করে, যাতে তোমরা দেখতে পাচ্ছ জিনিসটা প্রপারলি। আমি ধরা যাক লিখছি এখানে হ্যারি পটার লিখছি, হ্যারি পটার লেখার সঙ্গে সঙ্গে হ্যারি পটারের নভেল সিরিজের সঙ্গে সঙ্গে এই বইগুলো পরপর চলে আসছে, যার লিঙ্ক আমি ক্লিক করলে সঙ্গে সঙ্গে কিনতে পারবো। এটা হচ্ছে মেটা ডেটা অপটিমাইজেশনের প্রথম কাজ। এই যে ধরা যাক আমি ক্রিমিনাল সিজন 4 সার্চ করার সঙ্গে সঙ্গে আমি হটস্টার দেখতে পাচ্ছি। আমি হটস্টার ক্লিক করলে আই ক্যান সি ক্রিমিনাল জাস্টিস দ্য ওয়েব সিরিজ, শুধু পড়ার জন্য নয়, দেখার জন্য। এইটা হচ্ছে মেটা ডেটা অপটিমাইজেশন। আমি যদি লিখি ইংল্যান্ড ভার্সেস ইন্ডিয়া, টেস্ট সিরিজ চলছে, আমি ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড লেখার সঙ্গে সঙ্গে কি আসার কথা? ইতিহাস আসার কথা, ভারত এবং ইংল্যান্ডের মধ্যে টেস্টে। তা না এসে প্রথমেই আসছে স্কোরটা। কালকের 23শে জুলাই থেকে 27শে জুলাইয়ের যে ম্যাচ, আজকে লাস্ট ডে, তার স্কোরটা আসছে এবং আমি স্কোরে ক্লিক করলে দেখতে পাচ্ছি যে শুভমান গিল এবং কেএল রাহুল নট আউট। দেখো ভারতের জেতার চান্স 1%, ড্রয়ের চান্স 53%। মনে হচ্ছে হাওয়া ভালো নয়, কিন্তু এই জিনিসটা চলে এলো এবং আই ক্যান ওয়াচ দ্য ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড ম্যাচ লাইভ। দ্যাট ইজ দ্য ইউজ অফ দ্য মেটা ডেটা। ইতিহাস না বলে আমাকে একদম বিক্রির কর্মসূচিতে নিয়ে চলে যাচ্ছে, যে কেমন করে তুমি এখনকার কথা বলো, কালকের ম্যাচ সেখানে কি হচ্ছে তুমি হাইলাইট দেখতে পাচ্ছ, ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড, ঠিক আছে? এবং ক্রিকেটটাই এলো, আমি ইংল্যান্ড ভার্সেস ইন্ডিয়া অন্য কিছু আসতে পারতো, হকির গেম আসতে পারতো, অন্য কিছু আসতে পারতো, কিন্তু ক্রিকেট এলো। এইটা হচ্ছে মেটা ডেটা অপটিমাইজেশন। তুমি কি চাইছো সেটা তোমাকে মুহূর্তের মধ্যে বুঝিয়ে দিল। ক্লিয়ার আবিদ? স্যার ক্লিয়ার। বেশ, স্যার বলছিলাম যে আপনি যে ওয়ার্ডটা বললেন মাগেল, ওটা হ্যারি পটার মানে জেকে রাউলিং পপুলারাইজ করেছিল, মানে কয়েন করেছিল, মানে ওটাও তো মেটা ডেটা অপটিমাইজেশনের মধ্যে পড়ছে তো? হ্যাঁ পড়ছে, কিন্তু ওটা 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 কিওয়ার্ডের মধ্যে পড়ছে। মানে রাউলিং ওটা কিওয়ার্ড হিসেবে ক্রিয়েট করলো, পরবর্তীকালে যারা ইঞ্জিনিয়ার তারা ওটাকে মেটা ডেটাতে ব্যবহার করলো। বুঝতে পেরেছো? ও আই সি, ওকে। ওটা মেটা ডেটাতে ইউজ করলো। ওটা মেটা ডেটা আমরা করি না, জেনারেলি মেটা ডেটা অপটিমাইজেশন টেকনিক্যাল লোকেরা করে, নন টেকনিক্যাল লোকেরা করে না। তোমার ডেটা এই যে তুমি ফর এক্সাম্পল একটু অ্যামাজনে গিয়ে জুতো দেখলে, ধরা যাক তুমি শ্রীলেদার জুতো দেখলে, একটু ভালো স্নিকার দেখলে, এবার তোমার ডেটাটা, তোমার সার্চের ডেটাটাকে ওরা কি বেসিক্যালি বলো ওটা কি ফেলে, আরে আমি ভুলে গেলাম ওয়ার্ডটা, আরে ইন্টারনেটে যেটা খুব ইউজ করে রে, বল কুকিজ। এই যে কুকিজ মানে বিস্কুট নয়, কুকিজ মানে হচ্ছে তোমার সার্চ ইঞ্জিনের হিস্ট্রি। কুকিজ in computer. Cookies key is the context of the computers and internet are small text files that websites store in your device. এই কুকিজ ফেলে দেখে নিল যে তুমি কি কি সার্চ করেছো, ফলে তোমার মেটা ডেটা তার কাছে থাকলো
এবং যখনই তুমি আরো অন্যান্য জায়গায় যাচ্ছ তখন ওর এই অ্যাডভার্টাইজমেন্টটা দেখাতে থাকছে, ওই জুতোর অ্যাডভার্টাইজমেন্টটা তুমি এত কম দামে কিনতে পারো, আরো কম দামে কিনতে পারো, এরকম। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। বেশ, আমি একটু নামটা ডেকে নিই। অভিষেক মন্ডল, অনিন্দ হালদার, অরুন্ধতী ঘোষ, দেবলীনা ঘোষ, দীপা হালদার, ঈশিতা চৌধুরী, যমুনা বাগদি, জুহি মুখার্জি, কৃষ্ণা সাহা, লোকমুদ্রা সাহা, মেহমুদা খাতুন, মানালি সিংহ, মোহাম্মদ নসিবুল ইসলাম, মেহরাব আলী, মৌমিতা মুখার্জি, নাজমিন সুলতানা, নিবেদিতা ভদ্র, নৌরিন আলী, প্রীতম রয়, রাহুল প্রামাণিক, রূপম কয়াল, সাইদ মুস্তাফিজুল হক, শ্রেয়া ভট্টাচার্য, শেখ আবিদ হোসেন, শুভদীপ সাহা, তনুশ্রী মোসান, উম্মে সালমা খাতুন এবং ওয়াসিফ আরিফ আজকের ক্লাসে রয়েছে। আজকের অ্যাটেন্ডেন্স থাকলো 1 ঘন্টা 10 মিনিট 52 সেকেন্ডের মাথায়। বেশ, আর কারোর কোনো প্রশ্ন রয়েছে? এনি আদার কোয়েশ্চেন্স? বেশ, যখন কোনো প্রশ্ন নেই তখন আমরা যেটা করছি সেটা হচ্ছে তোমরা তোমাদের যে অ্যাসাইনমেন্ট পাঠাতে থাকো। আমার জিমেলে ইতিমধ্যেই অনেকে পাঠিয়েছে, সবাই পাঠাও অ্যাসাইনমেন্ট। 2-1 দিন দেরি হলে অসুবিধা নেই, কিন্তু জুলাইয়ের 2-3 তারিখের মধ্যে পাঠিয়ে দাও বাবা, তাহলেই হবে। এই রিকোয়েস্ট করে। আর তোমাদের উম্মে সালমা বললো, আর অনেকে বলেছে, আমি পরের সপ্তাহের রোববার দেখে বা তার আগে হলে আগে আমি এসি ব্র্যাডলির শেক্সপিরিয়ান ট্র্যাজেডির উপরে একটা ক্লাস নিয়ে নেব। সেখানে বলে দেবো যে বেসিক্যালি আমি অলরেডি বলেছি ইম্পর্টেন্ট টপিকস কি কি, সেখানে একটু ডিসকাস করে দেবো বিষয়টা। বেশ, ঠিক আছে। বলছিলাম যে ইমিগ্রাম, তারপরে বেকার, এগুলো কি হোলসেলারের না? শুনতে পেলাম না, আরেকবার বলো। ইমিগ্রাম, বেকার যেগুলো লিখেছে এগুলো কি হোলসেলার, একটা হোলসেলারের না? আমি ঠিক শুনতে পাচ্ছি না আমি তোমার কথা। পাবলিশার, তারপরে ওয়ার্ক উইথ হোলসেলার, ওইখানে ব্র্যাকেটে লেখা আছে ইমিগ্রাম, বেকার এন্ড টেইলর, এগুলো কি হোলসেলারের না? এগুলো কি বলতে পারে? আমি ঠিক ধরতে পারছি, তুমি একটু লেখো তো, আমাকে লিখে দেখো। মানে আমি কোয়েশ্চেনটা বুঝতে পারছি না তোমার, তুমি একটু লিখে দাও কোয়েশ্চেনটা, আইদার গ্রুপে লিখে দাও বা এই গুগল মিটে লিখে দাও, আমি তাহলে বুঝতে পারবো প্রশ্নটা ধরতে পারছি না। হ্যালো, শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি, বলো। বলছে ইমিগ্রাম, বেকার এন্ড টেইলর, এই ব্র্যাকেটে, মানে এগুলো ব্র্যাকেটে দিয়ে আছে, এগুলো কি হোলসেলারের না? হ্যাঁ, এগুলো হোলসেলারের না, এগুলো হোলসেলারের না। ওকে স্যার, ঠিক। বলো, আর কারোর কোনো প্রশ্ন আছে? কিরে, কোনো প্রশ্ন নেই, তাই তো? মেটাডেটা অপটিমাইজেশন, মানে অপটিমাইজ থেকে অপটিমাইজেশন, মানে যেটা দেখি আমরা, হ্যাঁ, অপটিমাইজ থেকে অপটিমাইজেশন, ডিসকভারেবিলিটি বাড়ানো, অপটিমাইজ করা, কোয়ালিটি এনহ্যান্স করা, যেটা আমাদের চোখে পড়ে, মানে অপটিমাইজ মানে চোখ ভিজুয়াল। অ্যাবসলিউটলি। এনি আদার কোয়েশ্চেনস? বেশ, তাহলে এখানে আমি আমার রেকর্ডটা বন্ধ করছি।